ওয়েলকাম স্টুডেন্টস, আমি দীপ মুখার্জি আর আমার চ্যানেল ফিজিক্স অফ ফান্ডায় সবাইকে স্বাগত। আজকে আমরা বার্নৌলি নীতি নিয়ে আলোচনা করব। বার্নৌলি নীতির বিবৃতি এবং শক্তির সংরক্ষণ সূত্র হতে বার্নৌলি নীতির প্রমাণটাও দেখব। এর সাথে সাথে বেগ শীর্ষ, উচ্চতা শীর্ষ এবং চাপ শীর্ষ কি জিনিস সেটাও দেখে নেব এই ভিডিওতে, এবং এদের মাত্রা যে দৈর্ঘ্যের মাত্রার সাথে সমান তাহলে সেটাও আলোচনা করা হবে। আর এর সাথে বার্নৌলির নীতি প্রয়োগের কি কি শর্ত, অর্থাৎ কোন কোন শর্তে বার্নৌলির নীতি প্রযোজ্য হয় সেটাও দেখে নেব এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে ও অন্যদের সাথে শেয়ার করবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, এতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমে বার্নৌলি নীতির যে স্টেটমেন্ট বা বিবৃতি সেটা দেখে নেওয়া যাক। কি বলা হচ্ছে, যে কোনো আদর্শ তরল যেটা হচ্ছে অসংনম্য, মানে কি, যাকে চাপ দিয়ে সংনমিত করা যায় না। তরলকে কিন্তু চাপ দিয়ে সংনমিত বা সংকুচিত করা যায় না। গ্যাসকে যেটা সহজেই চাপ দিয়ে সংনমিত করা যায়, তরলকে করা যায় না। তাহলে সেরকমই একটা আদর্শ তরলের যে ধারারেখ প্রবাহ রেখা, ধারারেখ প্রবাহ হচ্ছে তার যে কাল্পনিক প্রবাহ রেখাগুলোর, তার প্রত্যেকটা বিন্দুতে তরলের প্রতি একক আয়তনের গতিশক্তি, স্থিতিশক্তি ও চাপ শক্তির সমষ্টি সর্বদা ধ্রুবক থাকে। তাহলে এটা হচ্ছে বার্নৌলির নীতি। তাই যদি একটু বুঝে নেওয়া যাক ব্যাপারটা, ধরো এই যে ধারারেখ প্রবাহ হচ্ছে, তাহলে আমি একটা ধারারেখ প্রবাহ রেখা এঁকেছি এই নীল কালারে, অবশ্যই এটা কাল্পনিক, এরকম তুমি দেখতে পাবে না। তাহলে এই প্রবাহ রেখার প্রত্যেকটা বিন্দুতে আমার প্রতি একক আয়তনের গতিশক্তি, স্থিতিশক্তি ও চাপ শক্তি ধ্রুবক থাকবে। তাহলে এটাই হচ্ছে তোমার বার্নৌলির নীতি। তাহলে এবার ধরো এম ভরের তরল ইউ বেগে প্রবাহিত হচ্ছে, তাহলে গতিশক্তি কত? হাফ এম ইউ স্কোয়ার। যদি আয়তনটা ভি হয় তাহলে প্রতি একক আয়তনের গতিশক্তি কত? হাফ এম ইউ স্কোয়ার বাই ভি। তাহলে হাফ এম বাই ভি ইউ স্কোয়ার লেখা হয়েছে। যদি তরলটা অনুভূমিক থেকে, যদি তরলের যে প্রবাহ রেখা তার উচ্চতা যদি এইচ হয়, ধরো একটা পাইপের ভেতর দিয়ে যাচ্ছে তরলটা, সেটা যদি অনুভূমিক থেকে এইচ উচ্চতায় থাকে, তাহলে তার স্থিতিশক্তি কত হবে? mgh প্রতি একক আয়তনের বলেছে, ডিভাইডেড বাই ভি, ক্যাপিটাল ভি হচ্ছে আয়তন, আর প্লাস পি ইজ ইকুয়াল টু ধ্রুবক। এবার পিটা হচ্ছে প্রতি একক আয়তনের চাপ শক্তি। বুঝেনি? পাশে দেখো লিখেছি যে ভি আয়তনের কোন প্রবাহীর চাপ যদি পি হয় তাহলে তার চাপ শক্তি পি ইন্টু ভি হবে। এবার এটা বুঝবো কিভাবে? এটাই যে চাপ শক্তি, তাহলে পি ইন্টু ভি এর মাত্রাটা দেখি। ভি মানে কি? এম বাই রো, রো হচ্ছে ঘনত্ব। তাহলে পিটাকে যদি আমি লিখি, পি ইজ ইকুয়াল টু তরলের অভ্যন্তরস্থ কোনো বিন্দুতে চাপ কত? যে রো জি এইচ, রো হচ্ছে ঘনত্ব। তাহলে রো জি এইচ যদি লেখা হয় আর তলায় রো আছে, তাহলে কি হচ্ছে তোমার? রো আর রো কেটে যাচ্ছে, তাহলে জি এইচ পড়ে থাকছে ইন্টু এম, মানে কি হচ্ছে? এম জি এইচ। তাহলে এম তার মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম, জি মানে ত্বরণ, তাহলে সেটা কত? এল টি টু দি পাওয়ার -2 ইন্টু এইচ মানে এল, তার মানে আসছে কি? এম এল টি টু দি পাওয়ার -2 ইন্টু এল, তার মানে আসছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, যেটা শক্তির মাত্রার সাথে সমান। তাহলে পি ইন্টু ভি বা পি ইন্টু এম বাই রো, এই যে রাশিমালাটা, এর মাত্রাটা শক্তির মাত্রার সাথে সমান। তাহলে এটা একটা শক্তি ডিনোট করছে। এবার এটা কোথা থেকে আসছে? প্রবাহীর চাপ পি বলে এই শক্তিটা আসছে, চাপ থেকে, চাপের দরুন এই শক্তিটা আসছে, এই জন্য এটার নাম হচ্ছে চাপ শক্তি। তাহলে ভি আয়তনের প্রবাহীর চাপ পি হলে চাপ শক্তি পিভি। তাহলে তরলের আয়তন, তাহলে প্রতি একক আয়তনে চাপ শক্তি কত? ডিভাইডেড বাই ভি, আমার শুধুমাত্র পি পড়ে থাকছে, ইজ ইকুয়াল টু ধ্রুবক। তাহলে এই হচ্ছে ব্যাপার। এবার আমি এম বাই ভি মানে কি জানি? তরলের ঘনত্ব, তাহলে হাফ রো ইন্টু ইউ স্কোয়ার, এম বাই ভি এর জায়গায় রো বসলো। এখানেও তাই, সেকেন্ড যে টার্মটা আছে যেটা এম বাই ভি জি এইচ, এম বাই ভি মানে রো, তাহলে রো জি এইচ, এটা হচ্ছে প্রতি একক আয়তনের স্থিতিশক্তি, প্লাস পি প্রতি একক আয়তনের চাপ শক্তি, এটা হচ্ছে ধ্রুবক। এবার আমি উভয় পক্ষকে যদি রো জি দিয়ে ভাগ করি, তাহলে কি দাঁড়াচ্ছে? রো জি দিয়ে ভাগ করলে রোটা কেটে যাচ্ছে, তলায় জি আসছে, অর্থাৎ ইউ স্কোয়ার বাই 2g। তারপর এটা সেকেন্ড টার্মটাতে রো জিটা পুরোটাই কেটে যাচ্ছে, তাহলে প্লাস এইচ,
আর থার্ড টার্মটাতে আসছে পি বাই রো জি ইজ ইকুয়াল টু ধ্রুবক, উপরের যে ধ্রুবক সংখ্যাটা আছে ডিভাইডেড বাই রো জি। একটা পার্টিকুলার তরলের ঘনত্ব ফিক্সড যতক্ষণ না তরলটা চেঞ্জ করছি, আর জি হচ্ছে ওই স্থানের অভিকর্ষজ ত্বরণ, সেটাও ফিক্সড যদি না স্থানটা চেঞ্জ হয়। তাহলে একটা পার্টিকুলার জায়গায় কোন একটা পার্টিকুলার তরল যদি প্রবাহিত হয় তাহলে সেখানকার রো এবং জি উভয়ই ফিক্সড, অতএব গুণফলটাও ফিক্সড। তাহলে একটা ধ্রুবক সংখ্যাকে অ্যানাদার ধ্রুবক সংখ্যা রো জি দিয়ে ভাগ করছি, যেটা পাবো সেই ভাগফলটা আর একটা ধ্রুবক সংখ্যা আসবে। সুতরাং সেক্ষেত্রে আমি ওটাকে তোমার ইউ স্কোয়ার বাই 2g প্লাস এইচ প্লাস পি বাই রো জি ইজ ইকুয়াল টু আর একটা ধ্রুবক লিখতেই পারি। তাহলে এই হচ্ছে বার্নৌলির নীতির গাণিতিক প্রকাশ। এই যে তিনটা টার্ম পেলাম, ইউ স্কোয়ার বাই 2g, এইচ আর পি বাই রো জি, এই তিনটা টার্মকে যথাক্রমে কি বলা হয়? বেগ শীর্ষ, উচ্চতা শীর্ষ ও চাপ শীর্ষ। অর্থাৎ ইউ স্কোয়ার বাই 2g কে বলা হচ্ছে বেগ শীর্ষ, এইচ হচ্ছে উচ্চতা শীর্ষ, আর পি বাই রো জি এইটা হচ্ছে তোমার চাপ শীর্ষ। এদের প্রত্যেকের মাত্রা হচ্ছে দৈর্ঘ্যের মাত্রার সাথে একই রকম। এইচটা তো ক্লিয়ারলি বোঝাই যাচ্ছে উচ্চতা, তাহলে এর উচ্চতা মানে একটা দৈর্ঘ্য, তাহলে এর মাত্রা তো এল হবেই। কিন্তু বাকি দুটো একটু দেখে নিই। তাহলে ইউ স্কোয়ার বাই 2g, তার মাত্রাটা ইউ মানে কি বেগ, তার স্কোয়ার মানে এল টি টু দি পাওয়ার -1 তার হোল স্কোয়ার মানে এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই 2 তো সংখ্যা, তার মাত্রা কিছু নেই। জি ত্বরণ, তাহলে কত আসছে এল টি টু দি পাওয়ার -2, কাটাকাটি করলে দেখো এল থাকে, তাহলে এই টার্মটার মাত্রা হচ্ছে এল। একইভাবে পি বাই রো জি, পিটাকে আমি ভেঙে লিখলাম তরলের অভ্যন্তরস্থ বিন্দুতে চাপ এইচ রো জি ডিভাইডেড বাই রো জি। রো জি কেটে গেল উপর নিচে, শুধুমাত্র এইচ অর্থাৎ উচ্চতা পড়ে থাকছে, যার মাত্রা হচ্ছে দৈর্ঘ্যের মাত্রা অর্থাৎ এল এর সাথে সমান। তাহলে দেখা যাচ্ছে যে বেগ শীর্ষ, উচ্চতা শীর্ষ, চাপ শীর্ষ এদের প্রত্যেকের মাত্রা দৈর্ঘ্যের মাত্রার সাথে সমান। মাঝে মাঝে প্রমাণে আসে যে দেখাও যে এদের মাত্রা দৈর্ঘ্যের মাত্রার সাথে সমান হয়, তখন এইভাবে দেখাতে হবে। তাহলে এই যে একটা জিনিস, তাহলে একটা জিনিস দেখো, লাস্ট যে আমি এক্সপ্রেশনটা পেলাম সেখানে কি বেগ শীর্ষ, উচ্চতা শীর্ষ এবং চাপ শীর্ষ কোন একটা ধারারেখ প্রবাহ তরলের ভেতরে হচ্ছে, সেই ধারারেখর প্রত্যেকটা বিন্দুতে বেগ শীর্ষ, উচ্চতা শীর্ষ, চাপ শীর্ষের যে সমষ্টি সেটাও ধ্রুবক। তাহলে এটাও তো একটা বার্নৌলির নীতির অল্টারনেটিভ স্টেটমেন্ট। এই জন্য দেখো বলা হয়েছে যে বার্নৌলির নীতিটিকে অন্যভাবে বলা যায়, আরেকটা হবে অল্টারনেটিভ ওয়েতে। কি বলা হচ্ছে? কোন একটা আদর্শ তরলের ধারারেখ প্রবাহ রেখার প্রত্যেকটা বিন্দুতে বেগ শীর্ষ, উচ্চতা শীর্ষ, চাপ শীর্ষের যে সমষ্টি সেটা সবসময় ধ্রুবক থাকে। তাহলে এই যে দুটো স্টেটমেন্ট, যে ধারারেখ প্রবাহ রেখার প্রতি বিন্দুতে প্রতি একক আয়তনের গতিশক্তি, স্থিতিশক্তি, চাপ শক্তি সমষ্টি ধ্রুবক, এটাও যেমন বার্নৌলির নীতি হিসাবে বলা যায়। আবার যদি বলা হয় যে ধারারেখ প্রবাহ রেখার প্রতি বিন্দুতে বেগ শীর্ষ, উচ্চতা শীর্ষ, চাপ শীর্ষের সমষ্টি ধ্রুবক, এটাও বার্নৌলির নীতির একটা অল্টারনেটিভ স্টেটমেন্ট। যেটা খুশি বলতে পারো, কোনো অসুবিধা নেই। স্টেটমেন্ট হিসাবে দুটোই প্রযোজ্য, আর গাণিতিক রূপটাতেও করা হয়েছে। তাহলে এই গেল বার্নৌলির নীতি সংক্রান্ত ব্যাপার স্যাপার। তাহলে ওই যে বার্নৌলি নীতি বিবৃতি পড়লাম, তাহলে প্রমাণটা দেখা যাক। তাহলে শক্তির সংরক্ষণ নীতি হতে বার্নৌলি নীতি প্রমাণটা দেখে নেওয়া যায়। তাহলে একটা পাইপ লাইনের ভেতর দিয়ে প্রবাহ হচ্ছে, ধারারেখ প্রবাহ হচ্ছে। আমি এরকম একটা কাল্পনিক ধারারেখ নীল কালারে এঁকেছি, বাঁ দিক থেকে ডান দিকে প্রবাহটা হচ্ছে। তাহলে ধারারেখর উপরিস্থ দুটো বিন্দু ধরেছি এ এবং বি। এ বিন্দুতে তরলের বেগ কত? v1, সেই বিন্দুর উচ্চতা অনুভূমিক থেকে h1। তাহলে এ বিন্দুতে তরলের যে গতিশক্তি, স্থিতিশক্তি ও চাপ শক্তি তার সমষ্টি কত? যদি m ভরের তরল প্রবাহিত হয় তাহলে হাফ m v1 স্কোয়ার প্লাস mg h1 উচ্চতা প্লাস এ বিন্দুতে তরলের চাপ ধরে নিলাম p1, তাহলে p1 ইন্টু m বাই রো, তরলের ঘনত্ব হচ্ছে রো। তাহলে এইটা হচ্ছে, তাহলে ফার্স্ট টার্মটা হচ্ছে গতিশক্তি, সেকেন্ড টার্মটা হচ্ছে স্থিতিশক্তি, থার্ড টার্মটা হচ্ছে চাপ শক্তি। একই রকম ভাবে যখন বি বিন্দুতে এসে তরলটা পৌঁছাচ্ছে তখন তার বেগ হয়ে যাচ্ছে v2, বি বিন্দুতে তরলের চাপটা হয়ে যাচ্ছে p2, আর বি বিন্দুর উচ্চতা অনুভূমিক থেকে হচ্ছে h2। তাহলে বি বিন্দুতে আমার গতিশক্তি কত? হাফ m v2 স্কোয়ার, স্থিতিশক্তি কত? mg h2, আর চাপ শক্তি কত? p2 ইন্টু m বাই রো। তাহলে এই তিনটের যোগফল হচ্ছে ওই বি বিন্দুতে তরলের গতিশক্তি, স্থিতিশক্তি ও চাপ শক্তির সমষ্টি। এবার ধরে নেওয়া হচ্ছে তরলটা আদর্শ তরল। আদর্শ তরল মানে কি? আদর্শ তরল কিন্তু অসান্দ্র, মানে তার সান্দ্রতা ধর্মটা হচ্ছে শূন্য, অর্থাৎ তাদের মধ্যে ওই লেয়ারগুলোর মধ্যে কোনো কাল্পনিক যে আপেক্ষিক বেগ থাকা সত্ত্বেও
তাদের মধ্যে কোনো বিরুদ্ধ বল, যেটা সান্দ্র বল বলছে, সেটা প্রযোজ্য হয় না। আবার পার্শ্ববর্তী যে পাইপলাইন, সে তার গায়ের সঙ্গেও কোনো রকম ঘর্ষণজনিত কারণে শক্তি ক্ষয় হয় না। এটা একটা আদর্শ তরলের বৈশিষ্ট্য, যদিও বাস্তবে এটা পাওয়া যায় না। ক্যালকুলেশনের সুবিধার্থে আদর্শ তরল ধরেছি। তাহলে আদর্শ তরলে কোনো সান্দ্রতাজনিত বা ঘর্ষণজনিত ক্ষয়কারী বল নেই, তাহলে কোনো রকম শক্তি ক্ষয় হবে না। তার মানেটা কি? এ বিন্দুতে মোট শক্তি হচ্ছে এইটা, হাফ এম v1 স্কোয়ার প্লাস mgh1 প্লাস p1 ইন্টু m বাই রো। আর বি বিন্দুতে মোট শক্তি কত? এই তলারটা, হাফ এম v2 স্কোয়ার প্লাস mgh2 প্লাস p2 m বাই রো। তাহলে যদি অন্য কোনোভাবে শক্তি ক্ষয় না হয়, তাহলে এ বিন্দুতে মোট শক্তি যা বি বিন্দুতেও মোট শক্তি একই হবে। শক্তির নিত্যতা সূত্র বা শক্তির সংরক্ষণ সূত্র তাই বলছে। তাহলে সে দুটোকে সমান করেছি। বাম পাশে কি আছে? এ বিন্দুর মোট শক্তি অর্থাৎ হাফ এম v1 স্কোয়ার প্লাস mgh1 প্লাস p1 ইন্টু m বাই রো ইজ ইকুয়াল টু, ডান পাশে কি আছে? বি বিন্দুতে মোট শক্তি, সেটা কত? হাফ এম v2 স্কোয়ার প্লাস mgh2 প্লাস p2 ইন্টু m বাই রো। তাহলে এই দুটো হচ্ছে শক্তির সংরক্ষণ সূত্র থেকে লিখলাম। এবার বোথ সাইডকে, উভয় পক্ষকে কি করছি? উভয় পক্ষকে আমি রো mg দিয়ে ভাগ করছি। উভয় পক্ষকে তুমি যদি mg দিয়ে ভাগ করে দাও উভয় পক্ষকে, তাহলে এখানে mg দিয়ে ভাগ করলে mটা কেটে যায়, কত থাকে? v1 স্কোয়ার বাই 2g, mg কেটে যাচ্ছে, তাহলে প্লাস h1, আর এখানে mটা কেটে যাচ্ছে, তাহলে p1 ডিভাইডেড বাই রো জি থাকছে। একইভাবে ডান পাশেও একই লজিকে, mটা কেটে যাচ্ছে, তলায় g থাকছে, তাহলে v2 স্কোয়ার বাই 2g। সেকেন্ড টার্মটাতে mgটা কেটে যাচ্ছে, শুধুমাত্র h2, আর থার্ড টার্মটা তো mটা কেটে যাচ্ছে, তাহলে p বাই তলায় রো জিটা থাকছে। তাহলে আমার এটা কি? বেগ শীর্ষ, উচ্চতা শীর্ষ এবং চাপ শীর্ষ কোথায়? এ বিন্দুতে, এদের সমষ্টি। আর ডান পাশটা কি? বেগ শীর্ষ, উচ্চতা শীর্ষ, চাপ শীর্ষের সমষ্টি কোথায়? বি বিন্দুতে। তাহলে বলতে পারি এ বিন্দুতে বেগ শীর্ষ, উচ্চতা শীর্ষ, চাপ শীর্ষের সমষ্টি যা, ওই একই ধারারেখার ওপর বি আর একটা বিন্দুতে বেগ শীর্ষ, উচ্চতা শীর্ষ, চাপ শীর্ষের সমষ্টিটা একই থাকছে। তার মানে ওই ধারারেখার প্রত্যেকটা বিন্দুতেও অনুভূমিকভাবে দেখানো যায় যে ওটা একই থাকবে। তাহলে আমি বলতে পারি যে বেগ শীর্ষ, উচ্চতা শীর্ষ, চাপ শীর্ষের যে সমষ্টি ইউ স্কোয়ার বাই 2g প্লাস h প্লাস p বাই রো জি ইজ ইকুয়াল টু ধ্রুবক হবে। তাহলে এটাই হচ্ছে তোমার বার্নৌলির নীতির গাণিতিক রূপটা। তাহলে আমি শক্তির সংরক্ষণ সূত্র হতে বার্নৌলির নীতিটা প্রমাণ করতে পারলাম। তাহলে এবার একটা স্পেশাল কেস দেখে নেওয়া যায়, যে তরলের অনুভূমিক প্রবাহ। তরলের অনুভূমিক প্রবাহ মানে এই যে ছবিটা দেখা যাচ্ছে, তাহলে এখানে কি তোমার এ এবং বি বিন্দুর উচ্চতা অনুভূমিক তল থেকে একই হবে, অর্থাৎ h1 ইজ ইকুয়াল টু h2 হবে। যদি সমান্তরাল হবে, মাটির সঙ্গে পাইপ যায়, তার ভেতরে যদি জলপ্রবাহ হয়, তাহলে সেটা অনুভূমিক প্রবাহ হবে। তাহলে সেক্ষেত্রে তরলের অনুভূমিক প্রবাহের ক্ষেত্রে আমি বলতে পারি h1 ইজ ইকুয়াল টু h2, যে সমীকরণটা আমি লাস্ট পেয়েছিলাম বার্নৌলির যে প্রমাণ করতে গিয়ে, যে v1 স্কোয়ার বাই 2g প্লাস h1 প্লাস p1 বাই রো জি ইজ ইকুয়াল টু v2 স্কোয়ার বাই 2g প্লাস h2 প্লাস p2 বাই রো জি। সেখানে h1 ইজ ইকুয়াল টু h2 হবে। তাই যদি হয়, তাহলে সমানের বাঁ পাশ এবং ডান পাশ থেকে h1 h2 সমান হওয়ার জন্য কেটে যাবে। তাহলে পড়ে থাকবে বাদবাকি দুটো করে টার্ম। তাহলে বাঁ পাশে পড়ে থাকবে কত? v1 স্কোয়ার বাই 2g প্লাস p1 বাই রো জি, তাহলে সেটাই লেখা হয়েছে। আর ডান পাশে কত পড়ে থাকবে? v2 স্কোয়ার বাই 2g প্লাস p2 বাই রো জি, তাহলে সেটাই লেখা হয়েছে। এবার বোথ সাইডকে আমি যদি, উভয় পক্ষকে যদি রো জি দিয়ে গুণ করি, তাহলে প্রথম টার্মটাতে রো জি দিয়ে গুণ করলে জিটা কেটে যায়, রো গুণ হয়, তাহলে হাফ রো ইন্টু v1 স্কোয়ার। আর সেকেন্ড টার্মটাতে রো জিটা কেটে যাচ্ছে, তাহলে প্লাস p1। একইভাবে ডান দিকেও জিটা কেটে যায় ফার্স্ট টার্মে, তাহলে রোটা গুণ হয়, তাহলে হাফ রো ইন্টু v2 স্কোয়ার। আর সেকেন্ড টার্মে ডান দিকে রো জিটা কেটে যায়, তাহলে শুধু p2 পড়ে থাকে। তাহলে এই যে টার্মটা পড়ে থাকছে, তাহলে এটা কি? তাহলে এটা হচ্ছে হাফ রো v1 স্কোয়ার। এটা হচ্ছে তোমার একক আয়তনের গতিশক্তি এই বিন্দুতে, প্লাস p1 একক আয়তনের চাপ শক্তি এই বিন্দুতে, ইজ ইকুয়াল টু একক আয়তনের গতিশক্তি বি বিন্দুতে প্লাস একক আয়তনের চাপ শক্তি বি বিন্দুতে, প্রোভাইডেড অনুভূমিক প্রবাহ, তরলটা অনুভূমিকভাবে প্রবাহিত হচ্ছে। তাহলে এখানে উচ্চতার গল্প নেই। তাহলে আমি দেখতে পাচ্ছি, তাহলে আমার একক আয়তনের যে গতিশক্তি এবং চাপ শক্তি একটা অনুভূমিক প্রবাহের ক্ষেত্রে ধ্রুবক। তাহলে একটা অনুভূমিক প্রবাহ যদি হয়, তাহলে ধারারেখার প্রত্যেকটা বিন্দুতে
একক আয়তনের গতিশক্তি এবং চাপ শক্তির সমষ্টি ধ্রুবক। তাহলে এটা অনুভূমিক প্রবাহের ক্ষেত্রে একটা স্পেশাল কেস। তাহলে এটা করা হলো কেন? এটা করা হলো একটা জিনিস, যে অনুভূমিক প্রবাহ যদি হয় তাহলে আমি একটা জিনিস বলতে পারি যে একক আয়তনের গতিশক্তি ও চাপ শক্তির সমষ্টি ধ্রুবক। তার মানে কোনো জায়গায় তরলের বেগ বা গতিশক্তি যদি বেড়ে যায় তাহলে যোগফলটা ধ্রুবক রাখার জন্য সেখানকার চাপ শক্তিটা কমে যেতে হবে বা চাপটা হ্রাস পাবে। একই রকম ভাবে ভাইস ভার্সা এফেক্ট, মানে উল্টোটাও হতে পারে, যে অনুভূমিক প্রবাহের ক্ষেত্রে কোনো একটা তরলের গতিশক্তি বা বেগ যদি কমে যায় কোনো কারণে, তাহলে যোগফলটা তো ধ্রুবক থাকবে, তাহলে সেখানকার তরলের চাপটা বা প্রবাহীর চাপটা বেড়ে যাবে। তাহলে এটা হচ্ছে তোমার একটা ব্যাপার। এবং এই যে সিদ্ধান্তটা এলো, এই সিদ্ধান্তটা বেশ কিছু জায়গায় কাজে লাগানো হয় বা বেশ কিছু ঘটনার ব্যাখ্যা এই সিদ্ধান্তের উপর করা যায়। তাহলে বার্নৌলির নীতি প্রযোজ্য হওয়ার শর্তগুলো দেখে নেওয়া যায়। তা আমরা যা আলোচনা করলাম তার ভিত্তিতে বার্নৌলির নীতি প্রযোজ্য হওয়ার শর্তগুলো কি? প্রথম শর্তটা হচ্ছে তরলটা আদর্শ প্রকৃতির হতে হবে। আদর্শ প্রকৃতির মানে সেই তরলটা হচ্ছে অসংনম্য এবং তার মধ্যে সান্দ্রতাজনিত কোনো রকম বল থাকবে না, অর্থাৎ তরলটা হচ্ছে অসান্দ্র টাইপের। তাহলে এটা একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে প্রবাহীর যে বেগ, তরল বা প্রবাহীর যে বেগ, সেই বেগটা সন্ধিবেগ অপেক্ষা কম হতে হবে। আমরা কি জানি, সন্ধিবেগ অপেক্ষা বেশি হয়ে গেলে প্রবাহীর বেগটা আর শান্ত বা ধারারেখ প্রবাহ থাকে না, সেটা অশান্ত প্রবাহ বা টার্বুলেন্ট মোশনে পরিণত হয়। তাহলে সন্ধিবেগ অপেক্ষা কম হতে হবে প্রবাহীর বেগ, তবে প্রবাহীটা শান্ত বা ধারারেখ প্রবাহ হবে। সেক্ষেত্রে বার্নৌলির নীতি প্রযোজ্য। কারণ আমরা দেখলাম যে ধারারেখ প্রবাহ যে প্রত্যেকটা বিন্দু, সেখানে তোমার চাপ শীর্ষ, উচ্চতা শীর্ষ এবং বেগ শীর্ষের সমষ্টি ধ্রুবক থাকে। তার মানে এখান থেকেই বোঝা যাচ্ছে যে প্রবাহীটা শান্ত বা ধারারেখ প্রবাহ হতে হবে, অর্থাৎ তার বেগ সন্ধিবেগ অপেক্ষা কম হতে হবে। আর নেক্সট কি বলছে? নেক্সট হচ্ছে ঘর্ষণ বা অন্য কোনো কারণে শক্তির অপচয় যেন না হয়। যেটা এই বার্নৌলির নীতির যে প্রমাণ, সে প্রমাণ করতে গিয়ে দেখলাম যে ঘর্ষণ বা অন্য কোনো কারণে শক্তির অপচয়টাকে আমরা নেগলেক্ট করলাম। তার কারণ আমি তরলটাকে আদর্শ প্রকৃতির ধরেছি। আদর্শ প্রকৃতির মানে তার মধ্যে কোনরূপ বিরুদ্ধ বল থাকবে না, সে সান্দ্রতাজনিত বলই হোক বা ঘর্ষণ বলই হোক। তাহলে যদি বিরুদ্ধ বল না থাকে তাহলে ঘর্ষণ বা এরকম কোনো বিরুদ্ধ বলের কারণে শক্তির অপচয়ও হবে না। তাহলে এবং আমরা যখন বার্নৌলির নীতি গাণিতিক রূপটা প্রমাণ করি তখন এরকম ধরে নিয়েছি ঘর্ষণ বা কোনো কারণে শক্তির অপচয়টাকে আমরা নেগলেক্ট করেছি, নিয়ে আমরা প্রমাণটা করেছি, দেখেছো। তাহলে এই তিনটে হচ্ছে বার্নৌলির নীতি প্রযোজ্য হওয়ার শর্ত। দিতেই পারে পরীক্ষায় যে বার্নৌলির নীতিটি কোন কোন শর্তে প্রযোজ্য, তখন এই তিনটে পয়েন্টকে লিখতে হবে। ভিডিওটি কেমন লাগলো তা নিচের কমেন্ট সেকশনে লিখে জানাবে। যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তাহলেও সেটা কমেন্ট সেকশনে করতে পারো। আমি পরবর্তী ভিডিওগুলোতে সেগুলোর উত্তর করার চেষ্টা করব। তোমাদের ফিডব্যাক আমার পরবর্তী ভিডিওগুলোকে আরো উন্নত করতে সাহায্য করবে। ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য।